প্রিয় দ্বাদশ শ্রেণীর ভাই ও বোনেরা, আমরা গতদিন পড়েছিলাম বাঙালি চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এর প্রথম দিন আমরা পড়েছিলাম গোড়ার কথা, তোমরা দেখতে পাচ্ছ গাছের অংশে। আজ পড়ব আমরা বাংলার লোকচিত্র শিল্প সম্পর্কে, যেখানে দুটি শিল্পে মোটামুটি বিভক্ত করা হয়েছে, এক পট শিল্প এবং দুই কালিকাট শিল্প। তো আমরা এবার যাব আমাদের মূল পাঠ্যাংশে। আসা যাক, চলো আজ আমরা এক দারুণ সফরে যাওয়া যাক সেই সফরে। বাংলার মাটির এক প্রাচীন লোকশিল্প যা পৌঁছে গিয়েছিল এমন একজনের কাছে যা শুনলে অবাক হতে হয়। আসো পটুয়াদের সেই অসাধারণ গল্পটাই আজ শুনি। বাংলার লোকশিল্পের জগৎ যে কি বিশাল আর কি বৈচিত্র্যময় ভাবা যায় না। এই দেখো না, মাটির কাজ তোমরা দেখতেই পাচ্ছ, মাটির কাজ, কাঠের কাজ, কাঁথা স্টিচের কাজ কিংবা পটশিল্প, কত কি যে আছে। তো আজ আমরা এই বিশাল সমুদ্র থেকে শুধু একটি সুতো ধরে দেব টান, যার নাম পটচিত্র বা পটশিল্প। শুরু করা যাক। পট চিত্র মানে ছবিতে গল্প বলা। শব্দটা কিন্তু খুব সহজ, তাই না? পট মানে চিত্র, কিন্তু এর পেছনের গল্পটা ওটা মোটেও সহজ নয়, বরং অনেক অনেক পুরানো। একবার ভাবো তো, সেই কবে বৌদ্ধ ভিক্ষুকরা জাতকের গল্প শোনাতেন, আর তার জন্য তারা ব্যবহার করতেন এই পট, মানে লোকশিল্পের অন্যতম প্রাচীন মাধ্যম। কিন্তু এটা যারা আঁকতেন তাদের বলা হয় পটুয়া। তারা যে শুধু আঁকতেন তা কিন্তু নয়, তারা ছিলেন বাংলার একেবারে আসল মাল্টিমিডিয়া স্টোরি টেলার। একবার একদিকে ছবি, তার সাথে গান আর অভিনয়, সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার। এই শিল্পটা কিভাবে তৈরি হতো সেটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রথমে কাদা বা গোবর এর সঙ্গে আঠা মিশিয়ে ক্যানভাস তৈরি হতো, আর সেই ক্যানভাসের উপরে ধাপে ধাপে প্যানেলে আঁকা হতো পুরো গল্পটা। আর আসল মজাটা তো শেষে পটুয়ারা সেই পর্দা আস্তে আস্তে খুলতেন আর তার সঙ্গে গান গেয়ে পুরো গল্পটাই শোনাতেন। তাহলে বুঝতেই পারছো এটা কোনো আজকের শিল্প নয়। চলো এর 1000 বছরের পুরানো ইতিহাসে একবার উকি দিয়ে আসি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এর ইতিহাসের বেশি, প্রায় 1000 বছরেরও বেশি পুরানো। সেই 7ম শতকে হর্ষচরিত বইতে এর প্রথম উল্লেখ পাওয়া যায়। তারপর ধরো দ্বাদশ ও ত্রয়োদশ শতকে এটা ছড়িয়ে পড়ল, এমনকি পঞ্চদশ শতকে চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য এই পট মূলত ব্যবহৃত হয়েছে। ভাবা যায়, মানে 19 শতক পর্যন্ত টানা প্রায় 1000 বছর ধরে পটুয়ারা এই গল্প বলে চলেছেন। এখন প্রশ্ন হলো, এই পটের বিষয়বস্তু কি কি থাকতো এই পটের? মূলত থাকতো পৌরাণিক লোকগাথার গল্প, যেমন ধরো চণ্ডীলীলা, রামায়ণ, মহাভারত, পদ্মপুরাণ। আবার সত্যপীর বা গাজীর পটের মতো লোকায়ত মানের একেবারে মাটির কাছাকাছি গল্পগুলো থাকতো এর বিষয়। সেগুলি কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল। যেমন ধরা যাক 15 শতকে গাজীর পাট বেশ জনপ্রিয় ছিল। এই সময়ে পূর্ববঙ্গে এই গাজীর পাটটি সবচাইতে বেশি দেখা যেত। কেবলমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই যে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশেই যে এই পটের খুব প্রচলন ছিল তা কিন্তু নয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন ধরা যাক রাজস্থান পট শিল্প ছিল, উড়িষ্যায় ছিল এই শিল্প বেশ জনপ্রিয়।
এই যে এই পর্যন্ত কিন্তু যা চলছিল ঠিকঠাকই চলছিল, অর্থাৎ কি, অর্থাৎ পট আঁকা এবং সেগুলোকে আবার দর্শকের সামনে পরিবেশন করা, গানের মাধ্যমে পরিবেশন করা, এই পর্যন্ত ঠিকঠাকই চলছিল। কিন্তু 19 শতকে এসে এই গল্পের এক নতুন মোড় নিল কালীঘাট পটের, আর এখান থেকেই শুরু হলো এক নতুন যুগের, অর্থাৎ পট শিল্পে। আর এই কালীঘাট পট আসার পরে পটচিত্রে দুটি একদম আলাদা ধারা তৈরি হয়ে গেল। একদিকে সেই পুরানো ঐতিহ্যবাহী পট, যেগুলি লম্বা স্ক্রলের মতো গ্রামে গ্রামে ঘুরে দেখানো হতো, আর বিষয়বস্তু ছিল যার পৌরাণিক গল্প। আর অন্যদিকে একদম নতুন জিনিস কালীঘাট পট, এগুলি ছিল এক পাতার ছবি, মূলত শহরের লোকেদের জন্য। আর এখানে দেবদেবীর ছবির পাশাপাশি উঠে আসতে শুরু করলো সমকালীন সমাজের নানান ঘটনা। মানে দুই দিকে যেন দুই আলাদা পৃথিবী। কালীঘাট পটের আসলে বিশেষত্বটা ছিল এখানে শুধু একটি ছবি ছিল না, এটা ছিল 19 শতকের কলকাতার সমাজের এক আয়না, যেখানে ভারতীয় আর ওয়েস্টার্ন দুই রকম আকার স্টাইল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর এই ছবিগুলি হয়ে উঠেছিল সমাজের ভুল ত্রুটি তুলে ধরার সোশ্যাল কমেন্টারি, এক মারাত্মক শক্তিশালী অস্ত্র। জনপ্রিয়তায় সে তো ছিল আকাশ ছোঁয়া, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো এই ছবিগুলি কেনার জন্য। এর দাম ছিল মাত্র 1 আনা। একবার ভাবো তো ব্যাপারটা। শিল্প তখন আর শুধু বড় লোকেদের বৈঠকখানায় আটকে রইল না, চলে এলেও একেবারে সাধারণ মানুষের হাতের মুঠোয়। কিন্তু এখনও পর্যন্ত যা যা শুনলে তার থেকেও বড় চমক কিন্তু বাকি আছে। সে চমকের এক প্রান্তে প্যারিস এবং অন্য প্রান্তে পিকাসো। তো মনে প্রশ্ন আসতেই পারে, কালীঘাট পটের এই প্রভাব কি শুধু বাংলায় বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল? উত্তরটা কিন্তু একদমই তা নয়। আর এটাই তো গল্পের সবচেয়ে অবাক করা অংশ। 19 শতকের কলকাতার কালীঘাটের এই পট জানো তো কোথায় বিক্রি হতো? সুদূর প্যারিসের বাজারে। আর এখানেই আসছে সেই আসল চমকটা। প্যারিসের বাজারে এই পটের একজন ক্রেতা কে ছিল জানো? স্বয়ং পাবলো পিকাসো। শুধু কেনাই নয়, তার অনেক কাজেই কালীঘাট পটের শৈলীর স্পষ্ট প্রভাব দেখা যায়। বলা হয় আরেকজন বিখ্যাত শিল্পী ফার্নান্ড লেজের কাজেও নাকি এর ছোঁয়া ছিল। ভাবো তো, বাংলার এক লোকশিল্প সোজা পৌঁছে গেল মডার্ন আর্টের একেবারে কেন্দ্রবিন্দুতে। তাহলে শেষে গিয়ে একটা প্রশ্ন মাথায় ঘোরে, শিল্পের কি সত্যিই কোনো দেশ বা কোনো সীমাবদ্ধতা আছে, নাকি শিল্প কোনো খড়ির গণ্ডিতে আবদ্ধ নয়? গ্রামের এক পটুয়া থেকে প্যারিসের পিকাসো, এই অবিশ্বাস্য যাত্রাটা আমাদের ঠিক কী বলে যায়? প্রশ্নটা ভাবার জন্য রইল। প্রিয় দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের বা যে অংশের গল্প তোমাদের বলছিলাম সেটি হলো বাঙালির চিত্রকলার ইতিহাস। এর দ্বিতীয় পর্বে পড়া বা আলোচনা আমাদের চলছিল। সেই আলোচনার ভিতরে ছিল মূলত বাংলার লোকশিল্প এবং বাংলার শিল্প শিক্ষার কথা। তো আমরা এর প্রথম পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বের প্রথম অর্ধে আমরা আলোচনা করেছি বাংলার লোকশিল্প সম্পর্কে। এবার আমরা আলোচনা করব বাংলার শিল্প শিক্ষার কথা। তোমাদের যে গাছটির ছবি এঁকেছি সেক্ষেত্রে এই অংশের দ্বিতীয় পর্বের অংশটি তোমরা দেখতে পাচ্ছ, বাংলার চিত্রশিল্প শিক্ষা।
যেখানে আছে সরকারি আর্ট স্কুল এবং শান্তিনিকেতন, এই দুইটি ভাগে বিভক্ত। অর্থাৎ বাংলার চিত্রশিল্প শিক্ষা দুইটি পর্যায়ে বিভক্ত, এক সরকারি আর্ট স্কুল এবং দুই শান্তিনিকেতন। তো আমরা আলোচনা শুরু করব এখন। আজকে আমরা এক দারুণ গল্প শুনব। আধুনিক ভারতীয় শিল্পের জন্ম ঠিক কীভাবে হলো, আর সেই গল্পটাই যে বাংলার থেকে শুরু হয়েছিল সেটি আজ দেখব আমরা এই আলোচনার মধ্য দিয়ে। এটা এমন এক সময়ের কথা যখন শিল্পীরা শুধু নকল করা ছেড়ে নিজেদের একেবারে নতুন পরিচয় তৈরি করতে বা স্থাপন করতে চাইছিলেন। চলো সেই অসাধারণ যাত্রার ইতিহাসটা শুরু করা যাক। আর এই পুরো গল্পটা যদি বুঝতে হয় তাহলে আমাদের মনে একটা প্রশ্ন এসেই যায়, শিল্প মানে আর্ট ঠিক কিভাবে তার নিজের কথা বলার ভাষাটি খুঁজে পায়। এই প্রশ্নটাকে সঙ্গী করে আমরা 19 শতকের কলকাতা থেকে সরাসরি চলে যাব শান্তিনিকেতনের খোলা মাঠে। আমাদের গাছের ক্ষেত্রে আমাদের যে শিল্পের গাছটি আমরা তৈরি করেছি সেখানেও কিন্তু আছে একদিকে সরকারি আর্ট স্কুল, যেটি স্থাপিত হয়েছিল কলকাতা বা কলকাতা কেন্দ্রিক শিল্প, এবং পরবর্তীতে সেটি একেবারে যেন শাখা মিলে বা পাখা মিলে উড়ে গিয়েছিল শান্তিনিকেতনে। আমাদের এই আলোচনার মধ্য দিয়েও আমরা তা দেখব। সময়টা 19 শতক, জায়গাটা উপনিবেশিক কলকাতা, এখানেই বলা যেতে পারে। প্রথমবার ফর্মাল আর্ট এডুকেশনের বীজ পোতা হয়েছিল এখানেই। ভাবা যায় শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণভাবে। 1839 সালে মেকানিক্স ইনস্টিটিউটে কয়েকটা আঁকার ক্লাস, ব্যাস এইটুকুই। কিন্তু ব্যাপারটা মোড় নিল যখন লন্ডনের গ্রেট এক্সিবিশনে খুব ভারতীয় শিল্পের খুব নাম হলো। এরপরেই 1854 সালে প্রতিষ্ঠিত হলো একটি সোসাইটি, যার নাম সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট। তবে এই সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে প্রথম আর্ট স্কুল। আসল খেলাটি ঘুরে গিয়েছিল 1865 সালে, যখন সরকার সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট দ্বারা প্রতিষ্ঠিত স্কুলটি নিজে অধিগ্রহণ করল, এবং এই সময়টি একটি নতুন মোড় নিল শিল্প সাহিত্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে। আর সরকারের এই পদক্ষেপের ফলেই জন্ম নিল গভর্নমেন্ট স্কুল অফ আর্ট। এর এই প্রতিষ্ঠান পরের কয়েক দশক ধরে বাংলার শিল্প শিক্ষার সব থেকে বড় ঠিকানা হয়ে উঠেছিল। আর এই নতুন প্রতিষ্ঠানের পুরো চরিত্রটাই তৈরি করেছিলেন একজনই, তিনি হলেন এর প্রিন্সিপাল হেনরি ওভারলক। 1864 থেকে টানা 1882 সাল পর্যন্ত তার কথাই ছিল এই প্রতিষ্ঠানের শেষ কথা। ওনার দর্শনটা কিন্তু ছিল সোজাসাপটা ইউরোপীয় একাডেমিক স্টাইলে, তাই ক্লাসে জোর দেওয়া হতো নিখুঁত রিয়ালিজম ও সঠিক প্রসপেক্টিভ আর টেকনিক্যাল স্কিলের উপর। সত্যি বলতে তার সিস্টেম থেকে অন্নদাপ্রসাদ বাগচি, শ্যামাচরণের মতো সফল শিল্পীরা বেরিয়ে এসেছিলেন। এমনকি ওনার উদ্যোগেই কলকাতা পেল প্রথম পার্মানেন্ট আর্ট গ্যালারি। কিন্তু ইতিহাসে কোনো কিছুই স্থায়ী নয়, ফলে তাকেও একসময় সরে যেতে হয়। এই ইউরোপীয় রীতির দাপট ও একসময় চ্যালেঞ্জের মুখে পড়ল। গল্পের মোড়টা ঠিক তখনই ঘুরল যখন স্কুলের প্রিন্সিপাল হয়ে এলেন বা অধ্যক্ষ হয়ে এলেন এমন একজন যার ভাবনা ছিল একেবারে আলাদা। এলেন গল্পের এক নতুন চরিত্র, নাম আর্নেস্ট বেনফিল্ড হ্যাবেল। 1896 খ্রিস্টাব্দে তিনি এলেন এখানকার প্রিন্সিপাল হয়ে, এবং
পুরো সিস্টেমটাকেই দিলেন একেবারে ঝাঁকিয়ে। এতদিন ধরে যা কিছু নিয়মকানুন চলছিল তার একেবারে গোড়ায় গিয়ে আঘাত করলেন তিনি। আর এখান থেকেই শুরু হলো দুই ভাবনার সরাসরি সংঘাত। একদিকে লকের ইউরোপীয় স্টাইল, যার মূল কথা ছিল যা দেখছো হুবহু তাকেই আঁকো। অন্যদিকে হ্যাভেল এসে বললেন না, একদম উল্টো কথা তিনি বললেন, অনুপ্রেরণা নিতে হবে ভারতের নিজের মাটি থেকে, মুঘল মিনিয়েচার কিংবা অজন্তার গুহাচিত্র থেকে। ছবিতে শুধু টেকনিক নয়, তার মধ্যে থাকতে হবে এক আধ্যাত্মিক ভাব এবং দুই স্বদেশী চেতনা। তো যা হওয়ার তাই হলো। এত বড় পরিবর্তনের ঝড় তো উঠবেই। বহু ছাত্রছাত্রী রীতিমতো বিদ্রোহ করে স্কুল ছেড়ে দিল। তারা গিয়ে যোগ দিল জুবলি আর্ট একাডেমিতে, কারণ তাদের পুরানো ইউরোপীয় স্টাইলটাই ছিল পছন্দের। কিন্তু এই বিদ্রোহ হ্যাভেলকে এক কণাও নাড়াতে পারেনি। হ্যাভেলের এই যে নতুন ভাবনা, এই যে বিদ্রোহ, এখান থেকেই জন্ম নিল সম্পূর্ণ এক নতুন শিল্প আন্দোলন। আর এর নেতৃত্বে এলেন একজন ভারতীয় শিল্পী, যিনি পথ দেখালেন। তিনি আর কেউ নন, অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাভেলের ভাবনাগুলিকে যিনি ছবিতে প্রাণ দিলেন, এই দুজনের জুটিতে জন্ম হলো বেঙ্গল স্কুলের, এমন এক আর্ট মুভমেন্ট যা ছিল মনে প্রাণে ভারতীয় এবং জাতীয়তাবাদী। অবনীন্দ্রনাথ কিন্তু শুধু ছবি এঁকে থেমে থাকেননি, উনি ছিলেন একজন স্বপ্নদর্শী সংগঠক। প্রথমে 1905 সালে আর্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল হয়ে সিস্টেমের ভেতর থেকে বদল আনার চেষ্টা করলেন। 1907 সালে বানালেন ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট, কিন্তু শেষে 1915 সালে দিলেন চাকরি ছেড়ে। গ্রহণ করলেন এক আলাদা পদক্ষেপ। জোড়াসাঁকোর বাড়িতে তার স্টুডিও স্থাপিত করলেন তিনি, বিচিত্রা, যার নাম হলো বিচিত্রা। বিচিত্রা হয়ে উঠল নতুন প্রজন্মের শিল্পীদের একেবারে তীর্থস্থান। আর তার এই বিচিত্রা থেকেই উঠে এলেন ভবিষ্যতের কিংবদন্তিরা। তাদের ভিতরে আছেন নন্দলাল বসু, অসিত কুমার হালদার, মুকুল দে। এরা সবাই পরবর্তীকালে ভারতীয় খ্যাতনামা শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন বা ভারতীয় শিল্পের দিকপাল হয়েছেন এরা। হ্যাভেল আর অবনীন্দ্রনাথের শুরু করা এই শৈল্পিক বিদ্রোহ শেষ পর্যন্ত এক নতুন ঠিকানা খুঁজে পেল, আর সেই ঠিকানা হলো শান্তিনিকেতন। চলো এবার সেই নতুন দিগন্তের দিকে একবার তাকাই। 1919 সাল রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করলেন তার কলা ভবন। এটা কিন্তু শুধু আরেকটা আর্ট স্কুল ছিল না, একদম এটা ছিল এক ফিলোজফি, নতুন ভাবনা। এখানে পূর্ব আর পশ্চিমের লড়াইটাই বড় ছিল না, আসল উদ্দেশ্য ছিল সেই বিতর্কের উপরে উঠে এক মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করা। আর এই বিরাট দায়িত্বটা রবীন্দ্রনাথ কার হাতে তুলে দিয়েছিলেন জানো তোমরা? আর কেউ নন, অবনীন্দ্রনাথের সবচেয়ে প্রতিভাবান ছাত্র নন্দলাল বসুর হাতে। নন্দলাল বসু সম্পর্কে আমরা পরবর্তী আলোচনায় আরও বিস্তারিতভাবে জানব। নন্দলালের নেতৃত্বে কলাভবন যা করে দেখালো তা এক কথায় অবিশ্বাস্য। এটা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে সত্যিকারের ক্রিয়েটিভ হাব হয়ে উঠল। এখানেই একদিকে যেমন ভারতীয় ঐতিহ্যকে জানা হতো, তেমনি আধুনিক ওয়েস্টার্ন আর্ট নিহিত খোলামেলা আলোচনা হতো এখানে। আর এখান থেকেই এমন সব শিল্পীরা উঠে এলেন যারা ভারতের শিল্পের ভবিষ্যৎটাকে গড়ে দিয়েছিলেন। এর প্রভাবটা যথেষ্ট, বা এই নামগুলো শোনাই যথেষ্ট। রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়
থেকে শুরু করে এমনকি সত্যজিৎ রায়, সোমনাথ হোড়, যোগেন চৌধুরীর মতো শিল্পীরা। তো এই প্রতিষ্ঠানের ফসল কলা ভবনের লেগাসিটাই সত্যি আকর্ষণীয়। এই প্রতিষ্ঠানের ফসল কলা ভবনের যে ছাত্ররা সত্যিই তা অকল্পনীয়, তাদের ভাবনা চিন্তাই অকল্পনীয়। আমরা তাদের সম্পর্কে অর্থাৎ রামকিঙ্কর বেইজ, বিনোদ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, সোমনাথ হোড়, এদের সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। তো এই যে এত বড় লম্বা এক সফর আমরা করলাম, এর শেষে এসে সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি, শিল্পের আসল পরিচয় কী সে? তার ঐতিহ্যে নাকি নতুন কিছু করার মধ্যে? এই পুরো গল্পটাই হয়তো আমাদের এটাই শেখায় যে উত্তরটা আসলে এই দুটোর মেলবন্ধন ভাববার মতো বিষয়। বা দ্বিতীয় পর্বের শেষ হচ্ছে, এর পরবর্তীতে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে আধুনিকতা ও বাংলা চিত্রকলা সম্পর্কে, অর্থাৎ এই অধ্যায়ের শেষ পর্ব।